নমস্কার বন্ধুরা। তো আজকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নিজের নমিনেশন জমা করলেন এবং সে উপলক্ষে একটা ছোট্ট ভিডিও ক্লিপ প্রথমে প্লে করি। শুভেন্দু অধিকারী 210 নন্দীগ্রাম বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখব। ভিডিও ক্লিপটাতে তোমরা দেখতেই পেলেন উনি কিভাবে নিজের বয়ানে নিজের মুখে জিনিসটা পড়লেন। তো এবার আসি মেন মুদ্রাতে। এই নন্দীগ্রামে যে নমিনেশন জমা করলেন, এই যাত্রাপথের টোটাল কাহিনীটা গতকাল শ্রমিক ভট্টাচার্য উনি সাংবাদিক সম্মেলন করে মানে এক প্রকার প্রচার বা অ্যানাউন্স করলেন যে ধর্মেন্দ্র প্রধান উনি থাকবেন, দিলীপ ঘোষ থাকবেন। তারপরে একটা গ্র্যান্ড সেরিমনিতে ওনারা নমিনেশন দাখিল করতে গেলেন এবং প্রচুর জনতার ভিড় হলো এবং দিলীপ ঘোষ আর শুভেন্দুবাবু একসাথে নমিনেশন দাখিল করতে যাচ্ছে। জিনিসটাকে গ্র্যান্ড বানানো, এটাই বিজেপির লক্ষ্য ছিল। এমনকি শোনা যাচ্ছে ভবানীপুরে যেদিন নমিনেশন দাখিল করবেন সেদিন অমিত শাহ নিজে থাকতে পারেন। মানে শুভেন্দু অধিকারীকে একটু বড়ভাবে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিজেপির যেটা মেন প্রবলেম, মুখ্যমন্ত্রীর মুখ কে হবে সেটা কিন্তু সামনে আনছে না এখনো। বাট শুভেন্দুকে একটু বড়ভাবে প্রজেক্ট করা হচ্ছে, কারণ নমিনেশন জমা দেওয়ার জন্য এরকম গ্র্যান্ড সেরেমনি আমরা সাধারণত দেখি না। এত নেতা নেত্রী কর্মী বিজেপি কর্মীদের ভিড়ে এইভাবে নমিনেশন দাখিল করা একটা বিশালই মানে প্রভাব দেখানোর ব্যাপার। এবার একটু নন্দীগ্রাম বিধানসভার ব্যাপারে যদি সামান্য কয়েকটা তথ্য আলোচনা করি। প্রায় 70% হিন্দু ভোটার ওখানে, 30% মুসলিম ভোটার। এবার আগের বার সামান্য 2000 ভোটেরও কম ব্যবধানে শুভেন্দু অধিকারী জিতেছিলেন বিজেপি থেকে। তার আগে পর্যন্ত নন্দীগ্রামে বরাবরই টিএমসি 50%-এর ওপরে ভোট পেয়ে জিতে এসেছেন, সেটা শুভেন্দু অধিকারী হোক বা তার আগে যেসব টিএমসির এমএলএরা ছিলেন। টিএমসি জেতার জন্য মুসলিম ভোটটা টিএমসিতে পড়া খুবই জরুরি। তার জন্য যদি বলা যায় বিজেপি খুবই কঠিনভাবে, মানে বিজেপি খুবই স্ট্র্যাটেজিক্যালি এই সিটটাতে লড়াই করছে। এখানে আইএসএফও প্রার্থী দিয়েছে, এমনকি হুমায়ুন কবিরের জুপ তারাও প্রার্থী দিচ্ছে, কংগ্রেসও প্রার্থী দিচ্ছে। মানে 284টা আসনে কংগ্রেস প্রার্থী দিচ্ছে। কংগ্রেস একমাত্র এখানে ভোট কাটার কাজ করবে। কিছু কিছু ক্ষেত্রে দেখাই যাবে যে কংগ্রেসের যে প্রাপ্ত ভোট, সেই প্রাপ্ত ভোটে হয় বিজেপি জিতছে অথবা সেই মার্জিনে টিএমসি জিতে যাচ্ছে। এরকম কিছু একটা সমীকরণ দাঁড়াবে। মানে কংগ্রেসের আর সিপিএমের এই যে ভোটটা, এই ভোট সুইপ, এটা হয় টিএমসিকে একটা বিশাল লাভ দেবে, দিয়ে 226 আসনের বেশি আসনে জেতাবে, না হলে বিজেপিকে এগিয়ে দিতে পারে। কিন্তু বিজেপিকে এগোনোর চান্স কম দেখছি, কারণ টিএমসি বিরোধী হিন্দু ভোট যদি ভাগ হয় সেখানে কংগ্রেস এবং সিপিএমে যাবে, সো বিজেপির ভোটটা অটোমেটিকলি কমবে। এবং সেই ক্ষেত্রে একইভাবে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের জুপ এবং আইএসএফ অনেক আসনে প্রার্থী দিচ্ছে, ফলে মুসলিম ভোট কিছুটা হলেও অনেক জায়গায় ভাগ হবে, সেখানে টিএমসির ভোট কাটাকাটি হবে। সো একটা বিশাল কমপ্লিকেটেড একটা লড়াই হবে বিভিন্ন সিটে। বিশেষ করে নন্দীগ্রামে তো পবিত্রকর বলেই দিয়েছেন উনি জিতছেন, কারণ পবিত্রকর যে এলাকার নেতা, সেই নন্দীগ্রামের সেই পোস্টান থেকে একটা বিশাল লিড আগেরবার শুভেন্দু অধিকারী পেয়ে জিতেছিলেন এবং ওনার ওয়াইফ ওখানে অঞ্চল প্রধান, এবং ওই এলাকাটা পুরোটাই হিন্দু এলাকা। সো সেখান থেকে যদি ভোটের কিছুটা পার্সেন্টেজও টিএমসির দিকে পড়ে যায় পবিত্রকরের জন্য, তাহলেই শুভেন্দু অধিকারীর জেতা ওখানে খুবই মুশকিল। নন্দীগ্রামে সেদিন অভিষেক ব্যানার্জি বিশাল জনসভা করলেন কর্মীদের নিয়ে এবং ওখানে বড় বড় প্রচুর কথা উনি বললেন। দেখা যাক সেইগুলো কতটা ভোটে প্রভাব পড়ে এবং শুভেন্দু অধিকারী জেতে না সেই টিএমসির পবিত্রকারী জেতে ওখানে। আজ যখন দিনব্যাপী এইসব হলো, তেমনই সন্ধ্যেবেলায় কিছুটা চমক দেখা গেল। অভিষেক ব্যানার্জি সিইও দপ্তরে গেলেন নির্বাচন কমিশনের, এবং একটা ছোট বড় ভিডিও ক্লিপ যেটা ইমিডিয়েটলি ভাইরাল হয়েছে, ক্লিপটা তোমরা আগে দেখে নাও। যাদের নাম বাদ হয়ে গেছে জেনুইন ভোটার, শুধু তাদেরকেই দেওয়া হয়েছে। একটু দাদা বলবেন আপনার নামটা? দাদা আমার নাম সঞ্জয় দাস। কি হয়েছে একটু বলুন। যাদের নাম ডিলিট হয়ে গেছে অথচ জেনুইন ভোটার,
সেরকম ভোটারদের ফর্ম 6 জমা দেওয়ার জন্য আসে। আপনি কি কোনো রাজনৈতিক দলের তরফে এসেছেন? রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টি 117 রাজার একটা দল। যাই হোক, এই ক্লিপে ইনি বলছেন ইনি বিজেপি কর্মী এবং ফর্ম 6 নিয়ে এসেছেন সিইও দপ্তরে নিয়ে যাচ্ছেন। তো এটাকেই অভিষেক ব্যানার্জি সোজাসুজি বললেন যে ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানোর জন্য। এর এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। আশা করা যায় খুব তাড়াতাড়ি ওনারা কিছু বিবৃতি দেবেন এই ব্যাপারে। আর একটা জিনিস একটু ভাবার বিষয়, বিজেপি কর্মী এইভাবে সোজা চলে আসলো এবং এরা ভিডিও বানিয়ে নিল, এটাও কোথাও না কোথাও সঠিক মানে বিশ্বাসযোগ্য ব্যাপার হচ্ছে না। আর নিজেই বলছে বিজেপি কর্মী, আর ফর্ম 6 এইভাবে আনবেনই বা কেন? তার সাথে সাথে আরও বলা যায় উদয়ন গুহ টিএমসির দুর্দান্ত প্রতাপ নেতা, মানে ভোটের সময় কোথায় যে কি হচ্ছে সেটা সত্যিই ভাবার বিষয়। ওনার ভাইপো জয় গুহ, উনি টিএমসি থেকে বিজেপিতে জয়েন করলেন। সো প্রথমে ছিলেন এসএফআই উনি ছাত্র রাজনীতিতে, তারপরে আসলেন টিএমসি, এখন বিজেপি। মানে সব ঘাটের সব এলাকা ঘোরা হয়ে গেল, লাস্টে বিজেপি। দেখা যাক, বিজেপি থেকে তো প্রার্থী দেওয়া হয়ে গেছে অবশ্য, তবুও কিছু প্রার্থী এখনো বাকি আছে। কেন বাকি আছে এটা আমার মাথায় ঢুকছে না। কোন সায়েন্স বলে বিজেপি এখনো কয়েকটা আসন, এই 19-20টা আসনের প্রার্থী এখনো মানে কি কারণে যে প্রকাশ করছে না সেটা বোঝা মুশকিল। ভোটের প্রচারে তো পিছিয়ে যাচ্ছে, সে এলাকায় কোনো দেওয়াল লেখন হচ্ছে না, বিজেপি কর্মীরা কে দাঁড়াবে তাই নিয়ে সংশয়। যাই হোক, এটা খুবই খারাপ ব্যাপার। তার সাথে সাথে কংগ্রেস 284টা আসনে প্রার্থী দিয়ে বসে থাকলো। এই প্রার্থী দেওয়াতে একমাত্র বিজেপির অসুবিধাই হবে আর টিএমসির সুবিধাই হবে। সবকিছু মিলিয়ে ভোটের এই আবহাওয়াতে একটা দুর্দান্ত খেলা জমে উঠেছে ওয়েস্ট বেঙ্গলে, যেখানে 173 জন ওসিও বদলি হয়ে গেল, 84 জন বিডিও বদলি হয়ে গেল এই 1-2 দিনের মধ্যে। এই নিয়ে আবার কল্যাণবাবু কোর্টেও যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে রাজনীতির রঙ্গমঞ্চে একটা দুর্দান্ত খেলা দেখতে উপভোগ করতে চলেছি আমরা ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এই খেলাটা শান্তিপূর্ণ হলেই ভালো হয়। যাই হোক, দেখা যাক ভোটে কে জেতে, সেটা তো 4 জুলাই প্রকাশ পাওয়া যাবে এবং রেজাল্ট আসলে সব বোঝাই যাবে। আর রাজ্যে আগামী কয়েকদিনে মোদি এবং অমিত শাহের ঝড় বইতে চলেছে এবং তারা বারবার রাজ্যে আসবেন।